রাতে বাবা ও ছোট চাচা খাবার জন্য বসেছেন। সবে মাত্র এক লোকমা ভাত মুখে দিতে যাবেন, এমন সময় আমার চিৎকার শুনে হাত থেকে ভাত ঝরে পড়ে যায়। বাবা ও চাচা একে অপরের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছেন। তারা ছুটে আসেন আমার রুমে। এসে যা দেখেন তাতে করে দুজনের মাথা নুইয়ে পড়ে যায়। এমনটা হবে কল্পনায়ও ভাবিনি। আমার নাম ঋতিকা শর্মা। পরিবারে মা, বাবা, 3 বোন, 2 ভাই। সবার বড় বোনের নাম প্রিয়াঙ্কা শর্মা। আমাদের বংশ শর্মা বংশ, তাই নামের পরে শর্মা শব্দটা থাকে। বাবা সরকারি চাকরি করেন। আমার বড় বোন প্রিয়াঙ্কা এসএসসি কমপ্লিট করেছে। আমি সবেমাত্র ক্লাস 6-এর ছাত্রী। আমরা 2 বোন দেখতে তেমন সুন্দরী নই, গায়ের রং শ্যামলা, তবে চেহারার কাটামুটি ভালো। আমার বোন প্রিয়াঙ্কা থেকে আমাকে বড় মনে হয়, কারণ আমার স্বাস্থ্য ভালো। যে দেখে প্রথম আমাকেই বড় মনে করে, পরে জানা যায় আমি ছোট, প্রিয়াঙ্কা বড়। আমার বাবা শিক্ষিত হলেও একটু অন্য টাইপের মানুষ। কারোর কথায় কান দেন না, যখন যেটা ভাবেন সেটাই করেন। যেমন যেমন ভাবেন তেমনই সরল সোজা। ছোট চাচা সমুদ্র পাড়ের শহর থেকে 3 মাসের ছুটি নিয়ে বাড়িতে এলেন। বাবা বললেন, 2 মেয়ে বড় হয়েছে, এখন বিয়ে দেওয়া উচিত। ছোট চাচা বললেন, প্রিয়াঙ্কাকে বিয়ে দাও ঠিক আছে, কিন্তু ঋতিকাকে কেন বিয়ে দিতে বলছো? ওকে দেখলে বড় মনে হলেও এখনো কিন্তু বড় হয়নি। ছোট বাচ্চাদের মতো চলাফেরা করে, এখনো ছোট ছোট বাচ্চাদের সাথে খেলে। ওর চলাফেরা দেখেছো? নিজের খেয়াল নিজেই রাখতে পারে না। বিয়ে হলেই শ্বশুরবাড়ির কি খেয়াল রাখবে? না ভাইজান, তোমার কথায় আমি একমত হতে পারছি না। বাবা বললেন, দেখ ভাই, আমি জানি তুই কি বলতে চাইছিস। আমি চাই একসাথে 2 বোনের বিয়ে দিতে, একই দিনে। সবাই বোঝালো বাবাকে, প্রিয়াঙ্কাকে বিয়ে দাও, কিন্তু ঋতিকাকে এখন না, পরে। বাবা কারোর কথা শোনার পাত্র নন। তিনি যা বললেন তাই করলেন। আমাদের 2 বোনের জন্য ছেলে দেখা শুরু হলো। আল্লাহর কি হুকুম, বাবা যেমনটা চেয়েছেন তেমনটাই হলো। 2 বোনের জন্য দেখে দেখে 2টো রাজপুত্র খুঁজে নিয়ে এলেন। তাদের পাশে আমরা কিছুই না। ছেলে 2টো দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি ভালো। তখন যৌতুকের সময়, এখন যে নেই তা কিন্তু নয়। এখন মানুষ যৌতুকের বদলে ফার্নিচার নিয়ে যায়, সেটাও কিন্তু এক প্রকার যৌতুক। মোটা অঙ্কের যৌতুক দিলে হ্যান্ডসাম ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। বিয়ের কথা পাকা হবার সময় বলা হলো 2 পক্ষকে 1.5 লাখ করে 3 লাখ টাকা দিতে হবে। তার সাথে ছেলে পক্ষের 500 লোক খাওয়াতে হবে। বাবা রাজি হয়ে গেলেন। আমাদের বিয়ের দিন ঠিক হলো। দেখতে দেখতে সেই সময়ও চলে এলো। আজ 2 বোনের গায়ে হলুদ। সবাই আমাকে বলছে, তোর বিয়ে হবে, স্বামীর সাথে জয়নগরে থাকবি। আমার স্বামী জয়নগরে চাকরি করে। ভাবিদের কথায় বারবার বলি, কিসের বিয়ে? জানি না, এসব বাদ দে তো। গায়ে হলুদের জন্য 2 জনকে সাজানো হলো। গায়ে হলুদের পোশাকে আমার খুব অস্থির লাগছে। সবাইকে বলি, দয়া করে এগুলো খুলে দাও, আমার ভালো লাগে না। আমাকে এগুলো কেন পরিয়েছ? এদিকে আমাদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে গায়ে হলুদের জন্য যাবে। আমি বায়না ধরলাম বড় আপুর শ্বশুর বাড়িতে যাব বলে। সবাই হাসতে শুরু করলো আমাকে নিয়ে। আমি বললাম, আরে আমাকে কেউ চিনবে না, গায়ে হলুদ লাগিয়ে চলে আসবো। আমার পূর্ণিমা মৌসি বললেন, আরে পাগলি, একটু পর তোর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তোকে হলুদ লাগাতে। এই নিয়ে সবাই হাসাহাসি করলো। কোনো রকমে গায়ে হলুদের পর্ব শেষ হলো। আজ বিয়ে। যখন আমার বোনকে কবুল বলতে বলল, তখন সে খুব কাঁদছে। আমি মনে মনে ভাবছি, কবুল বললে কি হবে, এখানে কান্নার কি আছে? অনেকক্ষণ কান্নাকাচি করে সে কবুল বলল। আমাকে যখন বলতে বলল, 1 সেকেন্ডও লাগেনি, আমি বলে দিয়েছি, কবুল তো বলতে হয়, এখানে এত সময় নেওয়ার কি আছে? সবাই জানে আমি এসব বুঝি না, রেখে বলে দিয়েছি। বিয়ে সম্পূর্ণ হলো। এখন বিদায়ের পালা। যখন শুনলাম বরের সাথে আমাকে যেতে হবে, তখন আমার ভয় হলো। এবার আমি শুরু করেছি কান্না। চিৎকার করে বলছি, আমি যাব না, মরে গেলেও যাব না। অনেক যুদ্ধ চলল আমাকে নিয়ে। সবাই বুঝিয়ে বলল, কাল তোকে নিয়ে আসবো, শুধু আজকে রাত থাকবি। তারপরেও যেতে রাজি হলাম না। লাস্ট পর্যন্ত ফুপাতো বোন, মামাতো বোন আমাদের সাথে গেল, তারপর আমাকে নিয়ে যেতে পেরেছে। সেদিন আমাদের বাসর হয়নি, কারণ আমি পীড়িত অবস্থায় ছিলাম। 4 দিন পর আমাদের বাসর ঘরে দেওয়া হলো, আমার শ্বশুর বাড়িতেই। রাতে বাভিরা শিখিয়ে দিল সবকিছু, কিন্তু কিছুই আমার মাথায় ঢোকেনি। আমার স্বামী মেয়ে মানুষকে খুব খুশি মনে রুমে প্রবেশ করলো। আমি তখনও বসে আছে খাটে। দরজা লাগানোর শব্দ শুনে ঘুমটা ভেঙে দেখলাম, দেখি একটা ছেলে দরজা লাগিয়ে দিচ্ছে। এর সাথে
সাথে আমার বিয়ে হয়েছে, এ যে আমার স্বামী, এগুলো আমি কিছুই বুঝি না। মনে মনে ভাবছি এই ছেলেটার জন্য কেন আমাকে সাজিয়ে বসিয়ে রেখেছে। এমনিতেই আমার ঘুম পাচ্ছে। অভিষেক আমার সামনে এসে বসে, তারপর আমার ঘুমটা সরিয়ে দেয়। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এবার চমকে ওঠার পালা। অভিষেক রোম্যান্টিক মোডে আছে, তাই আমার হাত ধরে ধীরে ধীরে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছু না বুঝে জোরে ধাক্কা মেরে ফেলে দিই। তারপর আমি চিৎকার করি। অভিষেক দৌড়ে এসে আমার মুখ চেপে ধরে বলে, চুপ চুপ, কেউ শুনে ফেলবে। আর তুমি চিল্লাচ্ছ কেন? এভাবে কেউ চিৎকার করে, সবাই কি ভাববে? আমি মনে মনে ভাবছি এই মনে হয় আমাকে মারবে। তাই আমি ওর হাত কামড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি। তখনও কেউ ঘুমায়নি, সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমি দৌড়ে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরি। আমার পিছু পিছু অভিষেক ঘর থেকে বেরিয়ে আসে। আমার শাশুড়ি বললেন, কি হয়েছে মা, কি হয়েছে? আমি বললাম, ওই লোকটা আমাকে জাপটে ধরেছে, খুব খারাপ লোকটা। আমি চিৎকার দিতেই আমার মুখটা চেপে ধরে মারার জন্য। সবাই বুঝতে পারল কি হয়েছে। এদিকে লজ্জায় অভিষেকের মাথা নুইয়ে পড়ে যাচ্ছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই মুচকি মুচকি হাসছে। সবার বুঝতে বাকি রইল না কি হয়েছে। আমার শাশুড়ি বড় ভাবিকে ইশারা করলেন। সেদিন রাতে আমি বড় ভাবির সাথে ছিলাম। পরের দিন বাপের বাড়িতে আসি, সাথে অভিষেকও এসেছে। এসব ব্যাপারে কেউ জানতো না। আসার পরে জ্যাঠাতো ভাইয়ের বউ মস্কারি করে বললেন, কি ননদিনী, বাসর রাত কেমন কাটালে? বর কি কি গিফট দিল? ওর কথায় আমার লজ্জা পাওয়ার কথা, তা না উল্টা বললাম, কিসের বাসর আর কিসের গিফট? কি যে আবোল তাবোল বলো না, কিছুই বুঝতে পারি না। ভাবি বুঝতে পারলেন আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই অভিষেককে জিজ্ঞেস করলেন। ভাবির কথায় অভিষেক রাতের ঘটনা সব খুলে বলল। ভাবি শুনে হাসতে হাসতে শেষ। অভিষেক বলল, ভাবি আপনি হাসছেন, কাল আমার কি অবস্থা হয়েছিল দেখলেই বুঝতে পারতেন। রাতে খাওয়া দাওয়ার পর আমাদের দুজনকে এক রুমে দেওয়া হলো। অভিষেক মনে মনে চিন্তা করছে, কালকে হাত ধরার কারণে চিৎকার করেছিল, এখন হাত ধরলে যদি আবার করে। মনে মনে চিন্তা করছে ধরবে কিনা। এদিকে বাবা ও ছোট চাচা বাজার থেকে ফিরেছেন, হাত মুখ ধুয়ে খেতে বসেছেন। অভিষেক তখন দোমনা করছে আমার হাত ধরার জন্য। একসময় মনের সাহস নিয়ে আমার হাত ধরে ফেলে। ওইদিকে বাবা ও ছোট চাচা ভাতের লোকমা মুখে দিতে যাবেন, এমন সময় আমি চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে সবাই ছুটে আসে রুমে। তখন অভিষেক লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার সামনে অপমান বোধ মনে করেছে। বাবাকে দেখে আমি ছুটে এসে জড়িয়ে ধরে বলি, বাবা বাবা, লোকটা আমার হাত ধরেছে, লোকটা ভালো না। বাবা বুঝতে পারলেন আসলে কি হয়েছে। এদিকে ছোট চাচার রাগেই তো দৃষ্টি, তাই বাবার দিকে তাকিয়ে আছে। বাবাও নিজের ভুল বুঝতে পারেন। এখন বুঝি কি হবে, কিছুই করার নেই। বাবা মাকে বলে আমাকে নিয়ে যেতে। তারপর অভিষেককে বলে, বাবা তুমি কিছু মনে করো না, এখনও ওর সেই বুঝ হয়নি। আমি না বুঝে ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করো। অভিষেক বলল, আমি কিছু মনে করিনি বাবা, আপনি শুধু শুধু মাফ চাইছেন, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। সেই দিনের মতো আর কিছুই হলো না। 3 দিন পর শ্বশুরবাড়ি ফিরে আসি। শ্বশুরবাড়িতে কি হয়েছে ভাবিরা জিজ্ঞেস করাতে অভিষেক সব খুলে বলল। সব শুনে ভাবি বললেন, দেখ ভাই, স্বপ্না এখনো ছোট, এসব বোঝে না, ওকে ধীরে ধীরে বুঝিয়ে আপন করে নিতে হবে। অভিষেক বলল, আমি 1 সপ্তাহ পর জয়নগর চলে যাব, তখন কি হবে? অভিষেকের কথা শুনে ভাবি বললেন, চিন্তা করো না, আমি বাবা মার সাথে কথা বলে জয়নগর নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সেই অনুযায়ী 1 সপ্তাহ পর আমাকে জয়নগর নিয়ে আসে। প্রথম জয়নগর আসবো শুনে মনে মনে খুব খুশি হলাম। কখনো জয়নগর যাইনি, এই প্রথম যাব। অনেকের মুখে শুনেছি জয়নগর অনেক সুন্দর, তাই দেখতে ইচ্ছে করলো আমার। এখানে এসে আরেক বিপত্তি, ঘরের কোনো কাজই আমি জানি না। রান্নাবান্না তো অনেক দূর, ঘর গোছাতেও পারি না। বাড়িতে মা, প্রিয়াঙ্কা আপু সব কাজ করত, তাই আমি কখনো করিনি। সকাল 5টার দিকে উঠে রান্না করত অভিষেক, আমাকে নাস্তা খাইয়ে অফিসে চলে যেত। এদিকে বাসায় আমাকে একা রেখে যেতে দুশ্চিন্তা হচ্ছে অভিষেকের, কারণ আমি খুব চঞ্চল টাইপের, এক জায়গায় শান্ত হয়ে বসার অভ্যাস নেই আমার। সেটাই সবচাইতে ভয়ের কারণ। যদি একা একা বাসা থেকে বেরিয়ে কোথাও চলে যাই, তাহলে এত বড় শহরে খুঁজবে কি করে? আমরা 3 তলায় থাকি, দোতলায় আর একটা ফ্যামিলি আছে। ওনার হাজবেন্ডও কাজে চলে যায় সকালে, তাই উনি ফ্রি থাকে। নাম রোহিণী সেন। অভিষেক আমার ব্যাপারে সব বলল। সব শুনে রোহিণী আপা বললেন, তুমি কোনো চিন্তা করো না ভাই, নিশ্চিন্তে কাজে যাও, আমি আছি। যতক্ষণ পর্যন্ত না তুমি আসবে, আমি ওর সাথে থাকব। কথাটা বলার সময় ওনার হাজবেন্ডও ছিলেন। সব শুনে তিনিও সম্মতি জানালেন। সেই থেকে রোহিণী আপু সারা দিন আমার সাথে সাথে থাকত। অভিষেক আমাকে খুব ভালোবাসত। প্রতিদিন আসার সময় আমার জন্য লাল গোলাপ নিয়ে আসতো, আর সাথে চকলেট আইসক্রিম।
অভিষেক জানে আমি আইসক্রিম চকলেট খেতে খুব ভালোবাসি। মাঝে মাঝে রাতে আমাকে ফুচকা খেতে নিয়ে যেত, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়নি। অভিষেক কখনো জোরও করেনি। অভিষেক বুঝতে পারে এর থেকে জোর করে নয়, বুদ্ধি খাটিয়ে ভালোবাসা আদায় করতে হবে। জয়নগরে আসার পর থেকে আমরা একসাথে ঘুমোলেও আলাদা আলাদা। একদিন রাতে অভিষেক আমাকে বলল, আচ্ছা স্বপ্না, তুমি ভূতকে ভয় পাও? এমনিতে আমি ভূতকে বেশি ভয় পাই। ভূত হয় কিনা সেটা জানি না, কিন্তু চাচি জেঠিদের মুখে শুনেছি জিন পরি এগুলো হয়, আবার পেতনিও নাকি হয়। আমি আমতা আমতা করে বললাম, ভূত কেন? এখানে কি ভূত আছে? আমার কিন্তু ভূতকে খুব ভয় লাগে। অভিষেক মুচকি হেসে বলল, শুধু ভূত নয়, এখানে একটা পেতনিও আছে। মাঝে মাঝে হি হি করে হাসে, এমনকি যে মেয়েরা স্বামীর কথা শোনে না তাদের ঘাড় মটকিয়ে। এমন সময় কোত্থেকে যেন হি হি করে হাসির শব্দ ভেসে আসে। আমি ভয়ে অভিষেককে জড়িয়ে ধরি শক্ত করে। অভিষেক পরম তৃপ্তিতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে তো এটাই চেয়েছে। আমি অনেকক্ষণ ধরে অভিষেককে জড়িয়ে ধরে আছি। অভিষেক রোম্যান্টিক সুরে বলল, কি ব্যাপার, ভয় করছে? আমি বললাম, আপনি শুনতে পাচ্ছেন না? পেতনিটা এখনও হেসে যাচ্ছে। আমার খুব ভয় করছে। অভিষেক বলল, ঠিক আছে, আমার বুকে থাকো। এভাবে আমি অভিষেককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। কিন্তু অভিষেক আমাকে বুকে পেয়ে ঘুমোতে পারছে না। ওর খুব ইচ্ছে করছে আমাকে আরও কাছে পেতে। তারপরও নিজেকে দমিয়ে রেখেছে। আমার মাথায় পরম স্নেহের ন্যায় হাত বুলিয়ে দিচ্ছে, কপালে চুমু খাচ্ছে। এমন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেও জানে না। সকালে ঘুম ভাঙল অভিষেকের। দেখে আমি তখন ওকে জড়িয়ে ঘুমাচ্ছি। চুলগুলো এলোমেলো হয়ে আমার মুখ ঢেকে আছে। চুলগুলো সরিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। কপালে আলতো করে চুমু খেয়ে উঠতে যাবে, এমন সময় আমার ঘুম ভেঙে যায়। ওকে উঠতে দেখে আমি আবার জাপিয়ে পড়ে বলি, আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, তা না হলে পেতনি আসবে। অভিষেক হেসে বলল, পেতনি দিনে আসে না, সে শুধু রাতে দেখা দেয়। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, ও আচ্ছা, তাহলে তো এখন কোনো ভয় নেই, তাই না? কিন্তু আমার খিদে পেয়েছে। অভিষেক বলল, কি খাবে? নাস্তা বানাতে দেরি হবে, তার চেয়ে বরং আমি বাহিরে থেকেই নিয়ে আসি। এই বলে উঠে চলে গেল নাস্তা নিয়ে আসতে। সেদিন আমাকে নাস্তা খাইয়ে অফিসে চলে গেল।